বসে আছে দুইজন ছেলের সামনে। এইগুলো তারই, যারা বাড়িতে তেজুর দিকে খারাপ চোখে তাকিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে চাইলেও রিহান পারে না। আজ পর্যন্ত তেজুর দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর একজন লোকও ছাড় দেয়নি। মাঝে মাঝে সে শেষ করার আগেই বীর শান্তি দিয়েছে, কিন্তু কেউ বেঁচে নেই। তার অনেক যত্ন করে গড়ে তোলা ফুল তার তেজ, যার দিকে কারো খারাপ দৃষ্টি সে সহ্য করতে পারে না। বিদেশ থাকলেও অল টাইম গার্ড ছিল। সবচেয়ে বড় কথা, বীর ছিল সাথে। রিহান এটা বলতে না চাইলেও বলতে হয়। ভাইয়া আমাদের তুলে এনেছে কেন? কাঁপতে কাঁপতে একটা ছেলে বলে ওঠে। রিহানের মেজাজ খারাপ হয়ে যায়। ঠাস করে কানের নিচে একটা বসিয়ে দেয়। চারপাশ হিমশীতল নীরবতা নেমে আসে। ছেলেটার কান দিয়ে রক্ত এসে পড়ে। সময় নেই তার কাছে। সমাবেশে যেতে হবে তার আগেই বাড়ি, কারণ আব্বুর বাড়িতে কিছু জিনিস নিতে হবে। সময় নষ্ট না করে শামীমকে ইশারা করে। শামীম ইশারা পেয়ে চলে যায়। আসার সময় নিয়ে আসে কাঁচাই করে ইন্টু মিন্টু বাঘের বাচ্চা। বস চলে এসেছে আপনার ইন্টু মিন্টু। রিহান তাকায়, মুহূর্তে মুখে হাসি ফোটে। উঠে এগিয়ে যায় খাঁচার দিকে। তার মাঝে কোনো ভয় নেই। একদম খাঁচার কাছে গিয়ে দরজা খুলে ঢুকে পড়ে। তাদের মাথা হাত বুলায়, মাথায় তালুতে চুমু খায়। এইসব দেখে শামীম অবাক হয় না। এইসব তার কাছে নতুন পুরাতন। তার বসের কাছে এইগুলো পান্তা ভাত। বাঘের বাচ্চাগুলোও কেমন বসে গলায় মুখ ঘষে আদর করছে। ইন্টু মিন্টু আমার সোনা বাচ্চারা, খিদে পেয়েছে? আজকে একদম তোমাদের টাটকা টাটকা খাবার দেব। রেডি তো? বাঘের বাচ্চাগুলো কি বুঝেছে জানে না। দুজন দুই দিক এগিয়ে যায় এসে রিহানকে জড়িয়ে ধরে মুখ ঘষে। রিহান হাসে, যেন তাদের কথা বুঝতে পারছে। এগিয়ে এসে বেঁধে রাখা দুই ছেলের দিকে তাকায়। তাদের কপালে ঘাম জমছে, ভয় আর কান্নার মুখ ভিজে গেছে। রিহান এইসব পরোয়া করে না। গার্ডকে ইশারা করে। তারা ছেলে দুইটাকে ধরে কাচের ভিতর ধাক্কা মেরে ফেলে দেয়। নিজ আস্তে করে নিজের হাতে দরজা বন্ধ করে। চোখ দিয়ে ইশারা করতে ইন্টু মিন্টু ঝাঁপিয়ে পড়ে। রিহান নির্জীব চোখে দেখে এই রক্তের খেলা। কয়েক মিনিটের ভিতর অস্থির চিৎকার থেমে যায়। দুজন মানুষ চলে আসে এই বাঘের পেটের ভেতর। জিভ দিয়ে চেটে পুরো খেয়ে ফেলেছে সব রক্ত মাংস। সব কিছু ভালো কি দেখে ইন্টু মিন্টু আগের জায়গায় রেখে আসতে বলে। নিজেও গাড়ির চাবি হাতে নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসে চৌধুরী বাড়ি। তেজু বিরক্ত নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। পাশে শেহজাদ একটার পর একটা কথা বলছে। তেজু আশেপাশে ভালো করে তাকায়। বীর ভাই নেই। পরক্ষণে নিজের প্রতি বিরক্ত হয়। একটা মানুষের উপর এত ভরসা কেন করে সে? তেজু কিচেনে যায়। শুয়ে বসে খেলে হবে না, আমাকে হেল্প করো। যেইগুলো গিলছি সেইগুলো কাজ তো অন্তত কর। কিচেনের দরজা থেকে কোমরের শাড়ি আঁচল গুজিয়ে রুহি বলে ওঠে। এই প্রথম তেজু রাগ না করে খুশি হয়। বড় বাবা বুঝতে বলেছিল, যার কারণে চাইতেও উঠতে পারছিল না। তিনি অনেকক্ষণ আগে চলে গিয়েছে। সে আটকে গেছে এই চেষ্টা ছেলেটার সাথে, কিন্তু কিছু বলতেও পারছিল না, সহ্যও করতে পারছিল না। খুব খুশি মনে কিচেনে চলে আসে। শেহজাদ বিরক্ত নিয়ে তাকায়। একটু একা কথা বলার সুযোগ পাচ্ছে না। তার মাঝে রিহান বাড়ি ঢোকে। সর্বপ্রথম কিচেনের দিকে তাকিয়ে উপরে ওঠে, বাবার রুমে চলে যায়। বড় মা, রান্না তো সব হয়ে গেছে, কি করব আমি? রুহি কপালে ঘাম মুছে জবাব দেয়, সালাদ করতে হবে, শসা কাট। বড় মা, সালাদ আমি করে রেখেছি আগে থেকে, তুমি হয়তো খেয়াল করনি। এইবার রুহি রেগে যায়। ঠাস করে চর বসিয়ে দেয় তেজুর গালে।
হঠাৎ আঘাতে তেজু বুঝতে পারে না তার অপরাধটা কি। চোখে পানি জমে তাকিয়ে থাকে। করতে বলছি তো করবি, মুখে মুখে তর্ক করিস কেন? থাপ্পড়ের দাঁত ফেলে দেবে হারামজাদি। এমন ভিখারির মতো সালাদ কেটেছিস কয়েকজনের হবে, তাড়াতাড়ি আরও কাট। তেজু কিছু না বলে চুপচাপ ফ্রিজ খুলে যাবতীয় জিনিস নেয়। সিঁড়িতে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে রিহান, পাশে অভ্রম তালুকদার। রিহানের দৃষ্টি কিচেনে তার মায়ের দিকে, ভ্রু ক্রুদ্ধ চোখে তাকিয়ে বেরিয়ে আসে বাবাকে নিয়ে। বাগানে মায়া বাগানে হাঁটছে একদিক থেকে ওদিক, পাশে মারুফ। মায়া মানুষটাকে যত দেখে ততই অবাক হচ্ছে কিভাবে তার না বলা কথাগুলো বুঝে নিচ্ছে। সে মুখে বলতে পারছে না, ইশারা দিয়ে বোঝাচ্ছে, আর মানুষটা সব ঠিকভাবে বুঝে উত্তর দিচ্ছে। সবার মতো মুখে কোনো বিরক্তর চাপ নেই। আচ্ছা, তোমার কি বিরক্ত লাগছে? মায়া ভ্রু কুঁচকে তাকায়। তার কেন বিরক্ত লাগবে? তার তো বরং বেশ ভালো লাগছে। কেউ একজন তার না বলা কথাগুলো বিরক্ত ছাড়াই শুনছে। মায়া দৃষ্টি চোখে মারুফ নিজে থেকে বলে, না মানে এই যে তোমার পেছনে পেছনে ঘুরছি, একটার পর একটা প্রশ্ন তোমাকে বিরক্ত করছি। মায়া ইশারা দিয়ে বোঝায়, আমি একদম বিরক্ত না, আমি খুশি। আজ পর্যন্ত কেউ আমার মনের কথা জানতে চায়নি, সবাই অবহেলা করেছে। আজ প্রথম কেউ আমার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করছে। সত্যি আমি অনেক হ্যাপি। মারুফ হাসে, এক দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। মায়া কেন যেন হাঁসফাঁস লাগে। সে মারুফের চোখে ভাষা বুঝেছে, তাও প্রশ্ন থেকে যায়। মনের মাঝে প্রশ্ন জাগে যা সে করতে চায়, কিন্তু সাহস হয় না। তার মতো কালো মেয়ে যেন কথা বলতে পারে না। তাকে বুঝি কেউ ভালোবাসে। ইতস্তত করার কিছুই নেই। তুমি যেটা ভাবছো সেটা সত্যি। আমি তোমাকে ভালোবাসি। আজ নয়, যেদিন তোমার বাড়িতে গিয়েছি সেই দিন থেকে। বলতে পারো লাভ অ্যাট ফার্স্ট সাইট। নিজেকে এত ছোট করে দেখার দরকার নেই। সবাই সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে জন্মায় না। মায়া আর কিছু শোনার অপেক্ষা করে না, দূরে বাড়ির ভিতরে চলে যায়। বুকটা ভয় হয়ে এসেছে, কান্না পাচ্ছে তার। যা ভেবেছিল তাই। তার মনে কালো মেয়ের সাথে মারুফের মতো ছেলেকে যায় না। মায়া বাড়ালে চলবে না, তার মতো মেয়েকে কেউ মেনে নিবে না যেখানে সে নিজের পরিবারে অবহেলিত। রুমে এসে বুকে বালিশ চেপে কান্না করে। শব্দ নেই, শুধু চোখ দিয়ে ঝরছে টলটল জল। মারুফ হতবাক হয়ে তাকিয়ে থাকে মায়া যাওয়ার দিকে। সে আগেই ভেবেছিল এমন কিছু হবে, কিন্তু মনের কথা সে চেপে রাখতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু সে দৃঢ়, এই মেয়েটাকে জীবনে পেয়ে ছাড়বে, ভালোবেসে জয় করবে তাকে। তার মনে ভয় দেওয়াল ভেঙে দেবে, নিজের তুচ্ছতাকে মুছে দেবে। মারুফ নিজেও হাঁটা দেয় ঘরের উদ্দেশ্য। রোদ পুলিশ স্টেশনে বসে আছে, সামনে অরণ্য রাগী চোখে তাকিয়ে আছে। অরণ্য কটমট করে বলে ওঠে, এখানে কি? রোদ হাতে ফোনটা অরণ্যের সামনে ধরে, তুমি বলো এইগুলো কি? ব্লক করেছো কেন? আমাকে একটু এক্সপ্লেইন করার সুযোগ দাও। এর থেকে বেশি আশা করো না আমার থেকে। তুমি এত বড় সত্য কিভাবে লুকালে? সাইন মুহূর্তেই রোদের মুখে কালো হয়ে যায়, কিন্তু তাও হাল ছাড়ে না। চোখে জল টলমল করলেও গলায় দৃঢ়তা বজায় রেখে বলে, আমি কিছু লুকাইনি। তুমি তো কখনো জানতে চাওনি। আমি তো বলেছিলাম আমার ফ্যামিলি বাংলাদেশে থাকে, আমি নানুর বাড়ি থাকি। তাহলে এখন এত অভিযোগ কেন? অরণ্য পাথরের দৃষ্টি দিয়ে তাকায়। তার চোখ লাল হয়ে যাচ্ছে, মাথায় গরম হয়ে উঠেছে। চারপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এক ঝটকায় রোদের হাতে ধরে টেনে নিয়ে বসে আছে। সোজা গাড়ি নিয়ে চলে যায় নেভেলে।
টিকিট কেটে দুইজনে 200 টাকা দিয়ে ঢোকে। রোদের মনে মনে ভয় পেলেও সে প্রকাশ করে না। আজ কপালে যা আছে তাই হবে, সে কোনো অন্যায় করেনি। অরণ্য এসে একটা বেঞ্চে বসে, কিন্তু রোদ এত কিছু মাঝেও বেহায়ার মতো দোলনায় গিয়ে বসে পড়ে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে, রোদের সামনে গিয়ে 2 হাত দিয়ে মুখের 2 পাশ চেপে ধরে। গলার স্বর ভারী হয়ে আসে। সাইন সাইন, তুমি জানো না আমি ফুলের ভাই, সেই ফুলের ভাই যাকে তোমার ভাই ধর্ষণ করেছে। তুমি তো বলেছিলে তুমি দূরে থাকলেও বাসার সব কিছু জানো। তোমার পীর ভাই সব কিছু বলে, তাহলে এটা বলেনি? রোদ ছল ছল চোখে তাকায়, তার কণ্ঠ ভেসে আসে। এখানে আমার অপরাধ কি অরণ্য? হ্যাঁ, আমি জানতাম তুমি ফুলের ভাই, যে ফুল তোমার প্রাণ ছিল, কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসায় কোনো ছলনা নেই। আমি তোমাকে সত্যি ভালোবাসি। অরণ্য কঠিন স্বরে কিছু বলতে গিয়েও পারে না। বুকের ভেতর একটা অদ্ভুত যন্ত্রণা। এই মেয়েটার জন্য আজ তার জীবন স্বাভাবিক। রাগ করতে যেও পারছে না, রাগ ভেঙে যাচ্ছে। ভাইয়ের ক্ষতি পূরণ করেছিস বুঝি? আজ বুঝতে পারলাম আমার বোনের মৃত্যুর ঠিক 2 দিন পর কেন তুমি আমাকে কল দিয়েছিলে। অচেনা সেজে আমার কষ্ট ভুলতে চেয়েছিলে, পাগলা পিড়িতে দেখাচ্ছিলে। চলবে।